দোলা বৌদি, আমি দিল্লি ফিরে এসেছি, কিন্তু কদিন এমন অপ্রত্যাশিত ব্যস্ততার মধ্যে দিন কাটালাম যে কিছুতেই তোমাকে চিঠি লেখার সময় পাইনি। তাছাড়া ইতিমধ্যে দুদিনের জন্য তোমাদের বন্ধু মাধুরী চ্যাটার্জি আর তার স্বামী এসেছিলেন। মাধুরীকে মনে পড়ছে তোমার? প্রেসিডেন্টিতে ফিলোসফি নিয়ে পড়তো, পার্ক সার্কাস বেলবাগানের মোড়ে থাক। দিল্লিতে আসার সময় নিত্য নৈমিত্তিক পরিচিত আধা পরিচিত অনেকেই আসেন আমার আসতে। কেউ ইন্টারভিউ দিতে, কেউ অফিসের কাজে, কেউ বা আবার দেরাভুন, মৌসুরি, হরিদ্বারের পথে লালকেল্লা, কুতুব মিনার আর রাজঘাট শাস্তিবনা দেখার অভিপ্রায়ে। মাধুরী চালাক মেয়ে, হাজার হোক তোমাদেরই তো বন্ধু। স্বামী এসেছিলেন অফিসের কাজ, আর উনি এসেছিলেন স্বামীকে অনুপ্রেরণা দিতে। এখনও সেই আগের মতনই হই হুল্লোড় করে। স্বামীকে সকালবেলা অফিসে রওনা করিয়ে দিয়ে সারা দিন নিজে হই হই করে চক্কর কেটে বেড়ায় আমার সঙ্গে। আমি ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু মাধুরী হতো না। বিকেলবেলায় স্বামী এলে আমাদের সেকেন্ড ইনিংস শুরু হতো। যাই হোক, বেশ কাটল দুদিন। মাধুরীর কাছে তোমার একটা শাড়ি আর পেটুক খোকনদার জন্য খানিকটা সোন হালুয়া পাঠিয়েছি। শাড়িটা তোমার পছন্দ হলো কি না জানিও। এদিকে আমার মনের উপর দিয়ে নীলিমার ঝড় বয়ে যাবার পরপরই হঠাৎ সাংবাদিকতা শুরু করলাম। আমার জীবনের সে এক মাহেন্দ্রক্ষণ। জীবনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে, ম্যাট্রিক পাশ করে আইএ পড়ে, আইএ পাশ করে বিএ পড়ে, তারপর ইউনিভার্সিটির দেওয়া পাসপোর্ট নিয়ে 14 আনা ছেলে নেমে পড়ত জীবনযুদ্ধের পাওয়ার লিগ খেলতে। বাকি 2 আনা আরও এগিয়ে যেত। তাদের মধ্যে কেউ কেউ ফার্স্ট ডিভিশনে, কেউ আইএফএ শিল্ডে বা রোভার্স খেলত, কেউ কেউ আবার আরও এগিয়ে যেত। আমি পাওয়ার লিগে খেলবার জন্য জন্মেছিলাম, তারই প্রস্তুতি করছিলাম। মাঝে মাঝে অবশ্য স্বপ্ন দেখতাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অথবা অথবা অধ্যাপক হয়ে কেঁচা দুলিয়ে কলেজে আসব, মেয়েদের পড়াবো, ছেলেদের পড়াবো। ছাত্রীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পাবার জন্য মন ব্যাকুল আকুল হলেও আমি কিছুতেই তার প্রকাশ করব না। কিন্তু তবু ছাত্রীরা আমার কাছে ছুটে আসবে নানা কারণে, নানা প্রয়োজনে। ইলোরাদের বাড়ি একদিন চায়ের নিমন্ত্রণ রক্ষা করায় অনেক সরল কাহিনী ছড়াবে সমগ্র নারী জগতের মধ্যে। তারপর ইত্যাদি 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 আরও কত কি। আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে কেউ কোনোদিন খবরের কাগজে চাকরি করা তো দূরের কথা, খবরের কাগজের অফিসে পর্যন্ত যাননি। তাই তো কেউ কল্পনা করেননি তাদের বংশের এই কুলঙ্গার খবরের কাগজে চাকরি করবে। দেশটা 2 টুকরো হলো। হবার আগে আমাদের সমাজ জীবন কয়েকটা পরিচিত ধারায় বয়ে গেল। পরিচিত সীমানার বাইরে যাবার প্রয়োজন বা তাগিদ বিশেষ কেউই বোধ করেননি। দেশটা স্বাধীন হবার সঙ্গে সঙ্গেই অতীত দিনের সেই সব রীতিনীতি, নিয়ম কানুন, প্রয়োজন কোথায় যেন তলিয়ে গেল। এই শান্ত স্নিগ্ধ পৃথিবীটা যেন কোটি বছর পেরিয়ে অগ্নিবলয়ে পরিণত হলো। জৈব প্রয়োজনটা চরম নগ্নভাবে প্রকাশ করল। ইতিহাসের বলি হয়ে মানুষগুলো বাঁচবার প্রয়োজনে উন্মাদের মতো ছুটে বেড়ালো চারদিকে। সেদিনের সেই অগ্নিবলয় পৃথিবীর যে যেখানে পারল আস্তানা করে নিল। লক্ষপতির ছেলে কলেজ স্ট্রিটে হকার হলো, আর আমার তোমার চাইতেও বনিদি ঘরের অনেক মেয়ে বউবাজারা লিন্ডসে স্ট্রিটের ম্যাসেজ বাতে গিয়ে দেহ বিক্রি করতে বাধ্য হলো। বউবাজারের রথের মেলায় বা বিজয় দশমীর দিন কুমোরটুলির ঘাটে লক্ষ লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট্ট বাচ্চাদের দেখেছি কেমন হাউ হাউ করে কেঁদে উঠতে। লক্ষ্য করেছি বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে অর্থহীন ভাষায় সবার দিকে কেমন তাকায়। আমিও সেদিন এমন অর্থহীন ভাষায়
চারিদিকে তাকাচ্ছিলাম একটু ভবিষ্যতের আশায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সহজ, কোনটা কঠিন ভাববার সময় বা ক্ষমতা কোনোটাই সেদিন আমার ছিল না। তাই তো অপ্রত্যাশিতভাবে খবরের কাগজের রিপোর্টার হবার সুযোগ পেয়ে আমি আর দ্বিধা না করে এগিয়ে গেলাম। রামায়ণে পড়েছি, সতীত্বের প্রমাণ দেবার জন্য সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বামীর পাশে সীতার স্থান হয়নি। রাজরাজেশ্বরী সন্তান সম্ভবা সীতাকে প্রিয়হীন, বন্ধুহীন, নিঃস্ব হয়ে গহীন অরণ্যে আশ্রয় নিতে হয়েছিল। জানো দোলা বৌদি, আমার মাঝে মাঝেই মনে হয় সীতার গর্ভেই বোধহয় বাঙালির পূর্বপুরুষদের জন্ম। তা না হলে সমগ্র বাঙালি জাতি এমন অভিশাপগ্রস্ত কেন হলো? স্বাধীনতা সংগ্রামের জন্য চরম অগ্নি পরীক্ষা দেবার পরও কেন তার রাহমুক্ত হল না? স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েও কেন তাদের চোখের জল পড়া বন্ধ হল না? সত্যি দোলা বৌদি, সেদিনের কথা মনে হলে আজও শরীরটা শিউরে ওঠে, মাথাটা ঘুরে যায়, দৃষ্টিটা ঝাপসা হয়। সেই দুর্দিনের মধ্যেই আমি নতুন পথে যাত্রা শুরু করলাম। সকালবেলার টিউশনি দুটো ছাড়লাম না, কিন্তু বিকেলবেলার ছাত্র পড়ানো বন্ধ করলাম। দুপুরে কলেজ করে 3:30 থেকে 4টে বাজতেই নোট, বই, পেন্সিল নিয়ে চলে যেতাম সভা সমিতি বা কোনো প্রেস কনফারেন্সে। তারপর অফিস। রাত 12টা-1টা পর্যন্ত রোজই কাজ করতে হতো। কোনো কোনো দিন আবার বাড়ি ফিরতে রাত 3টে-4টেও হয়ে যেত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনি চালিয়েছি। বিনিময়ে কি পেয়েছি? প্রথম বছর একটি পয়সাও পাইনি। নিজের টিউশনির রোজগার দিয়ে ট্রাম, বাসের খরচ চালিয়েছি। পরের বছর থেকে মাসিক 10 টাকা রোজগার শুরু করলাম। ইতিমধ্যে বিজ্ঞান সাধনার প্রথম পর্ব শেষ করলাম। পিতৃদেব ফতোয়া জারি করলেন, সাংবাদিকতার খেলা শেষ করে একটা রাস্তা ধরো। সত্যি, তখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি এমন সংকটাপন্ন ছিল যে কিছু একটা না করলে চলছিল না। আমার বন্ধু বান্ধবরাও ওই একই সমস্যার সম্মুখীন হলো। সবাই উপলব্ধি করছিল কিছু একটা করতেই হবে, কিন্তু কি করতে হবে, কোথায় যেতে হবে তা কেউই জানত না। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি পড়ার মতো রসদ কারোরই ছিল না, তাই ওদিকে আর কেউ পা বাড়ালো না। আমি রিক্রুটিং অফিস থেকে শুরু করে খিদিরপুর, ব্যারাকপুরের সমস্ত কল কারখানার দরজায় দরজায় ঘুরে বেড়ালাম 50 টাকার অ্যাপ্রেন্টিসশিপের জন্য। জুটল না। তাই এবার বিজ্ঞান সাধনার ইস্তফা দিয়ে সাহিত্য সাধনা আর সাংবাদিকতা নিয়েই পরবর্তী অধ্যায় শুরু করলাম। তোমাকে এত কথা লিখতাম না, তাছাড়া হয়তো কিছু কিছু তুমি শুনেছ বা জেনেছ, কিন্তু এজন্য এসব জানাচ্ছি যে আমার জীবনের কোন বিশেষ পরিস্থিতিতে মেম সাহেবকে পেয়েছিলাম তা না জানলে তুমি ঠিক গুরুত্বটা উপলব্ধি করবে না। যৌবনে প্রায় সব ছেলে মেয়েই প্রেমে পড়ে। তাদের একটা ধর্ম, কর্ম, প্রয়োজনও বটে কিছুটা। তাছাড়া শৈশব কৈশোর পেরিয়ে পূর্ণতা লাভ করার এটা সবচাইতে বড় প্রমাণ। কলেজের কমন রুমে বা থিয়েটারের গ্রিন রুমে অনেক প্রেমের কাহিনীরই আদি পর্ব রচিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার মেয়াদ ক্ষণস্থায়ী। সামান্য একটু হাসি, সামান্য একটু গল্প, একটু মেলামেশার পর অনেক ছেলে মেয়েই প্রেমের নেশায় মশগুল হয়ে ওঠে। জীবনকে উপলব্ধি না করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যারা প্রেম করে বলে দাবি করে তারা হয় বোকা নয় মিথ্যেবাদী। দুটি মন, দুটি প্রাণ, দুটি ধারা, দুটি অপরিচিত মানুষ একই সঙ্গে কোরাস গাইবে, অথচ তার পরিবেশ থাকবে না, প্রস্তুতি থাকবে না, তা হতে পারে না।
এই পরিবেশার প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজ রেস্তোরাঁর প্রেম প্রায়ই ব্যর্থ হয়। দুধ জমিয়ে ভালো মিষ্টি দই খেতে হলে অনেক তদবির, তদারক ও প্রস্তুতির প্রয়োজন হয়। একটু হিসেব নিকাশ বা তদবির তদারকের গণ্ডগোলে হয় দই জমে না, অথবা জমলেও দইটা টক হয়ে যায়। দুটি নারী পুরুষকে নিয়ে একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন গড়ে তুলতে হলে শুধু চোখের নেশা আর দেহের ক্ষুধাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু চাই। তাছাড়া জীবনে এই পরম চাওয়া চাইবারও একটা সময় আছে। কিছু পেতে হলেও সে পাওয়ার অধিকার অর্জন করতে হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে ও পরিবেশে অনেককেই অনেক সময় ভালো লাগে। হাসপাতালে হাসি খুশি ভরা নার্সদের কত আপন, কত প্রিয় মনে হয়। কিন্তু হাসপাতালের বাইরে সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে কজন পারে তাদের আপনি জ্ঞানী সমাদর করতে? আমার জীবনটা যদি সুন্দর, স্বাভাবিক ও ছন্দময় হয়ে এগিয়ে যেত, তাহলে হয়তো যে কোনো মেয়েকে দিয়েই আমার জীবনের প্রয়োজন মিটত। কিন্তু আমি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিলে তিলে দগ্ধ হয়েছিলাম। একটু সম্মানের সঙ্গে বাঁচবার জন্যে অসংখ্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরেও কোনো ফল হয়নি। মাত্র 125 টাকার একটা সামান্য রিপোর্টারের চাকরির জন্য কত জনকে দিনের পর দিন তৈল মর্দন করেছি, তারই আত্মা নেই। তবুও বিদ্যাসাগর, বিবেকানন্দদের যোগ্য বংশধরদের মন গলেনি। কেন? আত্মীয় বন্ধুর দল 500 বা 50 টাকা মাইনের রিপোর্টারদের সঙ্গে আবার আত্মীয়তা কিসের? নিতান্ত 2-4 মূর্খ বন্ধু ছাড়া আর সবার কাছেই আমি অস্পৃশ্য হয়ে গেলাম। দোলা বৌদি, আমার সে চরম দুর্দিনের ইতিহাস তোমাকে আর বেশি লিখব না, তুমি দুঃখ পাবে। তবে জেনে রাখো, তোমাদের এই কলকাতার রাজপথে আমি দীর্ঘদিন ধরে উন্মাদের মতো ঘুরে বেরিয়েছি। একটি পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারিনি। 2-4 নিকট আত্মীয়ের প্রতি কর্তব্য পালন করে বহুদিন আমি অদৃষ্ট দুবেলা অন্ন জোটাতেও পারিনি। কি আশ্চর্য! বিধাতা পুরুষ যত নিষ্ঠুর হয়েছেন, আমার প্রতিজ্ঞাও তত প্রবল হয়েছে। বিধাতার কাছে কিছুতেই হার মানতে চায়নি আমার মন। এমনি করে বিধাতা পুরুষের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে প্রায় 7-8 বছর কেটে গেল। তবু কোনো কুল কিনারা নজরে পড়ল না। এই 7-8 বছরে আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছিল। 7-8 বছর আগে শুধু বেঁচে থাকবার জন্য আমি কর্মজীবন শুরু করেছিলাম, কিন্তু 7-8 বছর পরে আমি শুধু বাঁচতে চাইনি, লক্ষ লক্ষ মানুষের অরণ্যের মধ্যে আমি হারিয়ে যেতে চাইনি। চাইনি শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান করতে। মনে মনে আরও কিছু আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো আর সব কিছু পাওয়া যায় না। তাছাড়া শুধু আশা করে আর কতদিন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করা যায়? আমি হাঁফিয়ে উঠলাম। মনের শক্তি, দেহের তেজ আস্তে আস্তে হারাতে শুরু করলাম। হাজার হোক, ধৈর্যেরও তো একটা সীমা আছে। কাজকর্মে ফাঁকি দিতে শুরু করলাম। ঘুরে ফিরে নিত্য নতুন খবর জোগাড় করার চাইতে নিউজ ডিপার্টমেন্টের সাব এডিটরদের সঙ্গে আড্ডা দেওয়াই আমার কাছে বেশি আকর্ষণীয় হলো। শুধু আমাদের অফিসে নয়, আরও অনেক আড্ডাখানায় যাতায়াত শুরু করলাম। ভবিষ্যৎ সম্পর্কে কেমন যেন দার্শনিক সুলভ ঔদাসীন্য দেখা দিল। মোদ্দা কথায় আমি বেশ পাল্টে যেতে শুরু করলাম। বেশি দিন নয়, আর কিছুকাল এমনি করে চললে আমি নিশ্চয়ই চিরকালের মতো চিরদিনের জন্য হারিয়ে যেতাম। ঠিক এমনই সময় এক চরম মুহূর্তে ঘটে গেল সেই অঘটন। শান্তিনিকেতন থেকে ফিরছিলাম কলকাতা। বোলপুর স্টেশনে দানাপুর প্যাসেঞ্জারের কামরায় আরও অনেকে উঠলেন। ভিড়ের মধ্যে
কোনো মতে এক পাশে জায়গা করে আমি বসে পড়লাম। জানালার পাশে মাথাটা রেখে আনমনা হয়ে কিছুক্ষণ কি যেন দেখছিলাম। 2-4টে স্টেশনও পার হয়ে গেল। বীরভূমের লাল মাটি আর তালগাছ কখন যে পিছনে ফেলে এসেছি তাও খেয়াল করলাম না। বাইরে অন্ধকার নেমে এলো। উদাস দৃষ্টিটাকে ঘুরিয়ে কামরার মধ্যে নিয়ে এলাম। ভাবছিলাম কামরাটাকে একটু ভালো করে দেখে নেব, কিন্তু পারলাম না। দৃষ্টিটা সামনের দিকে এগোতেই আটকে পড়ল। এমন বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, গভীর, ঘন কালো, টানা টানা দুটি চোখ আগে কখনো দেখিনি। একবার নয়, দুবার নয়, বারবার 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 দেখলাম। লুকিয়ে লুকিয়ে আবার দেখলাম। আপাদ মস্তক ভালো করে দেখলাম। অসভ্যের মতো, হ্যাংলার মতো আমি শুধু ওই দিকেই চেয়ে রইলাম। আমি যদি খোকনদার মতো সাহিত্যের ছাত্র হতাম এবং সংস্কৃত সাহিত্যে পড়া থাকত, তাহলে হয়তো কালিদাসের মেঘদূতের উত্তর মেঘ থেকে কোট করে বলতাম, তন্নি সুষ্ঠামা শিখরি দর্শনা পাক বিশ্বাধ্যরষ্ঠি মধ্যে ক্ষমা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি। কালিদাসের মতো আমি আর এগিয়ে যেতে পারিনি, এখানেই আটকে গেলাম। তাছাড়া দানাপুর প্যাসেঞ্জারের ওই কামরায় অতগুলো প্যাসেঞ্জারের দৃষ্টিকে ফাঁকি দিয়ে এর চাইতে বেশি কি এগোনো যায় বলো? পরে অবশ্য মেম সাহেবকে আমি আমার সেদিনের মনের ইচ্ছার কথা বলেছিলাম। কমাস পর আমি আর মেম সাহেব দানাপুর প্যাসেঞ্জারেই শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরছিলাম। বর্ধমানে এসে কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেল। ওপাশের বেঞ্চিতে এক বৃদ্ধ ছাড়া আর কোনো যাত্রী ছিল না। মেম সাহেব আমার হাতির উপর মুখটা রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। আমিও কি যেন ভাবছিলাম। হঠাৎ মেম সাহেব আমাকে একটু নাড়া দিয়ে বলল, শোনো। আমি ঠিক খেয়াল করিনি। মেম সাহেব আবার আমাকে ডাক দিল, শোনো না। কিছু বলছো? মেম সাহেব হাত দিয়ে আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আঙুল দিয়ে আমার কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। 2-4 মিনিট শুধু তাকিয়ে রইল। আমার দিকে তাকিয়ে একটু হাসল। সলজ্জ দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল নিজের দিকে। এবার আমি ওর মুখটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলবে? আমার দিকে তাকাতে পারল না। ট্রেনের কামরায় ওই অল্প আলোয় ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো যেন লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেছে। দেখতে বেশ লাগছিল। 2-4 মিনিট আমি ওকে প্রাণ ভরে দেখে নিলাম। তারপর কানে কানে ফিসফিস করে বললাম, লজ্জা করছে? মেম সাহেব জবাব দিল না, শুধু হাসল। একটু পরে আমার কানে কানে বলল, একটা কথা বলবো? বলো। প্রথম যেদিন তুমি আমাকে এমনি ট্রেনে যাবার সময় দেখেছিলে, সেদিন আমাকে তোমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তন্নি শ্যামা শিখরি দশনা পক্ক বিম্বার্ধরষ্ঠি মধ্যে ক্ষমা চকিত হরিণী প্রেক্ষণ নিম্ন নাভি শ্রোণিতরা দল সগমনা স্তনাভাং যা তত্র স্বেদ যুবতী বিষয়ে সৃষ্টিরাধেব ধাতু। মেমসাহেব ঠাস করিয়ে আমার গালে একটা চড় মারে বসল। অসভ্য কোথাকার! ছি ছি মেম সাহেব, তুমি আমাকে অসভ্য বললে? অসভ্য বলতে হলে কালিদাসকে অসভ্য বলো। আমি একটু থেমে জিজ্ঞাসা করলাম, তুমি রামায়ণ পড়েছ? কেন? এবার বুঝি রামায়ণের একটা কোটেশন শোনাবে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। পড়েছি। মূল রামায়ণ বা তার অনুবাদ পড়েছ? মূল সংস্কৃত রামায়ণ পড়িনি, কিন্তু মূল অনুবাদ পড়েছি। ভ্যারি গুড। দণ্ডকারণ্যে সীতাকে প্রথম দেখার পর রাবণ কি বলেছিলেন জানো? সীতার রূপের তারিফ করেছিলেন, কিন্তু ঠিক কি বলেছিলেন তা মনে নেই।
বেশ তো, আমি মনে করে দিচ্ছি রাবণ সীতাকে বলেছিলেন। মেম সাহেব বাধা দিয়ে বলল, তোমার আর শোনাতে হবে না। ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কী ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিলেন। একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আমার মুখের কাছে মুখটা এনে বলল, তুমিও তো আর এক রাবণ, ডাকাত কোথাকার। দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে আমাকে চুরি করলে। যাগ্গে সেসব কথা। সেদিন শেষ পর্যন্ত ধরা পড়েছিলাম। চুরি করে দেখতে দেখতে একবার ধরা পড়লাম। চোখে চোখ পড়তেই আমি দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম, কিন্তু মিনিট খানেক পরেই আবার চেয়েছি, আবার ধরা পড়েছি, আবার চেয়েছি, আবার ধরা পড়েছি, আবার চেয়েছি, আবার ধরা পড়েছি। কতবার চেয়েছি, কতবার ধরা পড়েছি। মেম সাহেবের আর দুটি বন্ধু কিছু ধরতে না পারলেও হাওড়া স্টেশনে পৌঁছাবার পর কামরা থেকে বেরোবার সময় আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছিল তাও বেশ বুঝতে পেরেছিল। কিন্তু কি করা যাবে, দুজনের কিছুই তো কিছু বলতে পারিনি। জীবনের বর্ষণমুখর পথ চলতে গিয়ে এমনই একটু আধটু বিদ্যুতের চমকানি তো সবার জীবনেই দেখা দিতে পারে। তাতে আশ্চর্য হবার কিছু নেই, অস্বাভাবিকতাও কিছু নেই। ওরা তিন বন্ধু কামরা থেকে নামবার বেশ কিছুক্ষণ পর আমি নামলাম। ধীর পদক্ষেপে এগিয়ে চলছিলাম গেটের দিকে। আরেকবার তাকিয়ে নিলাম ওর দিকে। মনে ভাবলাম, এই তো এক্ষুনি গেট পার হলেই দুজনে হারিয়ে যাব কলকাতা শহরের জনারণ্যের মধ্যে। আর হয়তো দেখা হবে না, আর হয়তো জীবনেও কোনো দিন দেখা হবে না। হয়তো কেন, নিশ্চয়ই কোনো দিন দেখা হবে না। হঠাৎ গেটের দিকে তাকাতে নজর পড়ল। মেম সাহেব একবার মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। আমি দূর থেকে হাত নেড়ে ওকে বিদায় জানালাম। কেউ বুঝল না, কেউ জানল না কি ঘটে গেল। এমনকি আমিও ঠিক বুঝতে পারিনি কি হয়ে গেল। আমি তো এর আগে কোনো দিন কোনো মেয়ের দিকে অমন করে তাকাইনি। কোনো মেয়েও তো অমন করে আমাকে মাতাল করে তোলেনি। এমন এমন কেন হলো? শুধু বুঝেছিলাম বিধাতা পুরুষের নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। আর মনে মনে জেনেছিলাম দেখা আমাদের হবেই, হবেই, হবেই। বিশ্বাস করো দোলা বৌদি, শুধু আমার চোখের নেশা নয়, শুধু মেম সাহেবের দেহের আকর্ষণও নয়, আরও কি যেন একটা আশ্চর্য টান অনুভব করছিলাম মনের মধ্যে। মনে মনে বেশ উপলব্ধি করছিলাম যে আমার জীবনযুদ্ধের নতুন সেনাপতি হাজির। এই নতুন সেনাপতি আমাকে সহজে পরাজয় বরণ করতে দেবে না, আমাকে পিছিয়ে যেতে দেবে না, আমাকে হারিয়ে যেতে দেবে না ভবিষ্যতের অন্ধকারে। অদৃষ্ট যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে বেঁধে দেয়, তা ভাবতে চমকে উঠি। পরের দিন বেশ দেরি করে অফিসে গেলাম। চিফ রিপোর্টার আশা করেননি আমি অফিসে আসব, তাই ওয়েলিংটন স্কোয়ারের মিটিং আর গোটা তিনেক প্রেস কনফারেন্স কভার করার ব্যবস্থা দেখে আশ্চর্য হলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তুমি দৌড়ে একবার পার্ক স্ট্রিট আর্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে যামিনী রায়ের এক্সিবিশনটা দেখে এসো। আজই শেষ দিন, ওর একটা রিভিউ না বেরোলে দোতলায় উঠতে পারছি না। বুঝলাম, উপরওয়ালা বারবার বলা সত্ত্বেও এক্সিবিশনটার রিভিউ ছাপা হয়নি এবং এডিটর সাহেব অসন্তুষ্ট। কলকাতার অন্যান্য রিপোর্টারদের মতো আমিও নৃত্য, গীত বা শিল্পকলা বুঝতাম না, কিন্তু প্রয়োজন বোধে কলমের পর কলম রিপোর্ট লিখতে পারতাম ওসব নিয়ে। কেন, তানসেন, সাদারং কত তো কভার করেছি। বরে গোলাম আলী খাঁ সাহেব গাইবার আগে স্টেজের পাশে ব্ল্যাকবোর্ডে রাগ ইত্যাদি লিখে রাখত। আমার মতো সঙ্গীত বিশারদ রিপোর্টারদের দল সেই ফর্মুলা ভাঙিয়ে বেশ এক প্যারা লিখে দিতাম। শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য লিখতাম। গতবারের চাইতেও এবারের খাঁ সাহেবের গান অনেক বেশি মেজাজি হয়েছিল। অথবা লিখেছি, রাগরাগেশ্বরীতে সেতার বাজিয়ে মুগ্ধ করলেন রবিশঙ্কর।
অনেক ভিন্নমত পোষণ করলেও আমার মনে হয় রাগেশ্বরীতেই রবিশঙ্কর তার শিল্পসত্তাকে সবচেয়ে বেশি প্রকাশ করতে পারেন। কেন, মহাজাতি সদনের রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে রোজ অন্তত এক কলম লিখতেই হতো। লিখেছি। আজকের অধিবেশনে সবচাইতে উল্লেখযোগ্য শিল্পী ছিলেন দ্বিজেন মুখার্জি। বিশেষ করে তার শেষ গানখানি ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি বহুদিন ভুলতে পারব না। গত বছরের সম্মেলনে এই গানখানি আরেকজন খ্যাতনামা শিল্পী গিয়েছিলেন। ভালোই গিয়েছিলেন, কিন্তু তবুও যেন এত ভালো লাগেনি। বোধ করি দরদের অভাব ছিল। তাছাড়া কিছু কিছু গান আছে যা বিশেষ বিশেষ শিল্পীর কাছেই ভালো লাগে। চৈত্র দিনে ঝরা পাতার মুখে অনেকেই গাইতে পারেন, কিন্তু পঙ্কজ মল্লিকের মতো কি আর গাইতে পারবেন? কেন, সাইগলের গাওয়া আমি তোমায় যত, বা কানন দেবীর সেদিন দুজনে দুলেছিনু বনে। এমনি করে কিছুটা কনফারেন্স আর কলমের জোরে রিপোর্টারদের দল বেশ কাজ চালিয়ে যান। খবরের কাগজের রিপোর্টাররা অনেকটা মফস্বলের ডাক্তারবাবুদের মতো, কিছুতেই বিশেষজ্ঞ নন, অথচ সব কিছু রোগেরই চিকিৎসা করেন। প্রয়োজন বোধে ছুরি কাঁচি নিয়ে একটা ছেঁড়া অ্যাপ্রন গায়ে চাপিয়ে পঞ্চানন চ্যাটুর্যে বা মুরারি মুখার্জির ভূমিকায় অবতীর্ণ হতেও দ্বিধা করেন না। সুতরাং আমিও দ্বিধা না করে চলে গেলাম যামিনী রায়ের এক্সিবিশন রিভিউ করতে। একই এক্সিবিশনের শেষ দিন। তারপর আর্ট ইন্ডাস্ট্রির ছোট্ট ঘর, বেশ ভিড় হয়েছিল। তবু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কিছু কিছু নোট নিচ্ছিলাম। একটা হলের দেখা শেষ করে পাশের হলটায় যাবার মুখে অকস্মাৎ দেখা পেলাম মেম সাহেবের। ভাবলে আশ্চর্য লাগে, তাই না দোলা বৌদি? প্রায় দুজনেই একসঙ্গে বললাম, আরে আপনি বুঝি যামিনী রায়ের ভক্ত? আমাকে প্রশ্ন করলেন মেম সাহেব। 50 টাকা মাইনের রিপোর্টারি করি বলে এই আধ ঘন্টার জন্য ভক্ত হয়েছি। আপনি বুঝি রিপোর্টার? নির্লজ্জ আর বেহায়াপনা দেখে এখনো বুঝতে কষ্ট হচ্ছে। ছি ছি, ও কথা কেন বলছেন? পাশের পেন্টিংটা এক নজর দেখে মেম সাহেব মন্তব্য করলেন, রিপোর্টারদের তো ভারী মজা। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস। শেষ করতে হয় না, তার আগেই বলল, আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, আর একটু পরে দেখবেন আমি আপনারও ভক্ত। লোকের ভিড়ের মধ্যে আর কথা হলো না। 2-1 মিনিটের মধ্যেই কিছু কিছু কলারসিক বেশ এক ঝলক আমাদের দেখে নিলেন। পাশের হলটা চটপট ঘুরে দেখে নিয়ে আমরা দুজনেই একসঙ্গে বেরিয়ে এলাম। এখন রাত প্রায় 1:30 বাজে, তাই আজ আর লিখছি না। কালকে সকাল সকাল উঠতে হবে। 9টার সময় প্রাইম মিনিস্টারের মান্থলি প্রেস কনফারেন্স। সুতরাং তুমি বেশ বুঝতে পারছ কাল সকালে আমার কি দুর্ভোগ আছে। কাল তো তোমাদের দুজনের ছুটি, তোমরা নিশ্চয়ই এখনো ঘুমোওনি। বেশ কল্পনা করতে পারছি, খোকনদা তোমার কুলির উপর মাথা দিয়ে শুয়ে আছে, আর তুমি তোমার ওই বিখ্যাত বিশুরি গলায় তাকে একটা পচা প্রেমের গান শোনাচ্ছ, তাই না? প্রিয় শ্রোতা, পরবর্তী পর্ব শুনবার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।